আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমরা গত ক্লাসে তো চাহিদা দেখা অঙ্কন দেখিয়েছিলাম। আজকে আমরা চাহিদার সমীকরণ নিয়ে আলোচনা করব। চাহিদার সমীকরণটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। আর এছাড়া কিছু সংজ্ঞা আমরা আলোচনা করব। আলোচনা করার সাথে আমরা একটা অঙ্ক করিয়ে দিব। এজন্য সবাই আজকে একটু ঠান্ডা মাথায় বসতে হবে, কারণ ছোট্ট একটা অঙ্কটা একটু ভালো করে আমাদের দেখতে হবে। তো সবাই ভালো আছো, এই কারণে আমরা আজকে শুরু করি ইনশাআল্লাহ। তো আজকে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাহিদা নির্ধারক। চাহিদা নির্ধারকটা কি? দ্রব্যের নিজস্ব দাম। দ্রব্যের নিজস্ব দাম নির্ধারকটা মানে কি? নির্ধারকটা মানে হচ্ছে প্রত্যেকটা টপিক্সের বা প্রত্যেকটা দ্রব্যের একটা নিজস্ব আইডিয়া থাকে। সেটা কেমন? যেমন ধরো, আমরা রাস্তার মধ্যে যে বালু পড়ে থাকে সেই বালুকে কেন মূল্যায়ন করি না? কারণ সেটার কোনো নিজস্ব দাম নাই। কিন্তু আমরা যখন কোনো জায়গায় বালু কিনতে যাই, তো সেই দাম করি কেন? ওটা নিজস্ব দাম আছে। অর্থাৎ যার নিজস্ব দাম নাই, তো তার কিন্তু কোনো নির্ধারণ বিষয়টাও নাই। অর্থাৎ নির্ধারণ তখনই হবে, অর্থাৎ তাকে তখনই আমরা ভ্যালুড বলবো যখন তার নিজস্ব কোনো দাম থাকবে। অর্থাৎ চাহিদা নির্ধারণ করতে হলে দ্রব্যের নিজস্ব দাম থাকতে হবে, দ্রব্যের নিজস্ব দাম থাকতে হবে, দ্রব্যের নিজস্ব দাম প্রথম কথা। দ্বিতীয়টা সময়। চাহিদা নির্ধারণের ক্ষেত্রে সময়টা খুবই ইম্পর্টেন্ট বিষয়। সময়টা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ যেমন ধরো, শীতকালে যে জিনিসটার দাম খুব বেশি, গরমকালে কিন্তু সেটার একটু মূল্যায়নটা কম হয়। যেমন শীতকালে শীতের পোশাক লাগে, কিন্তু গরমকালে কিন্তু শীতের পোশাকটা প্রয়োজন হয় না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমরা বলতে পারি যে সময় চাহিদার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। শীতকালে আমাদের ফ্যানের কোনো প্রয়োজন লাগে না, আমাদের এসির কোনো প্রয়োজন লাগে না, তখন যত শীতের কাপড় আমাদের দরকার। আর গরমকালে আমাদের প্রয়োজন হয় সেটা তোমাদের গরমকালে ফ্যান দরকার হয়, এসি দরকার হচ্ছে। তাহলে এখানে শীতকাল আর গরমকাল এই দুইটার মধ্যে কিন্তু চাহিদার একটা বিশাল পার্থক্য রয়েছে। আয়, অবশ্যই আয় একটা ব্যক্তির জন্য চাহিদা অনেক বড় একটা নির্দেশ করে। আয় ভালো হলে কিন্তু তার চাহিদার পরিমাণটাও বেড়ে যায়, আয় একটু কম হলে চাহিদার পরিমাণটাও কমে যায়। এরপরে সম্পর্কিত দ্রব্যের দাম, অর্থাৎ একটার সাথে একটা সম্পর্কিত আছে। যেমন ধরো, তুমি চার সাথে অবশ্যই চার সাথে তোমার তাও লাগবে, যেটা আমাকে বলি লোকাল ভাষায় চিনি লাগবে, চিনি। তারপর দুধ চা খেতে গেলে তোমার গুঁড়া দুধ লাগবে। অর্থাৎ চার সাথে সম্পর্কিত দ্রব্যগুলো একটা দিনের দাম বাড়লে কিন্তু অটোমেটিক একটা দিনের দাম বাড়ে। অর্থাৎ চাহিদার ক্ষেত্রে একটার সাথে একটা রিলেশন আছে। বাজারে ক্রেতার সংখ্যা, দেখা যায় বাজারে ক্রেতার সংখ্যা বেশি হইলে এক ধরনের এফেক্ট, বাজারে ক্রেতার সংখ্যা কম হইলে আরেক ধরনের এফেক্ট থাকে। অর্থাৎ বাজারে ক্রেতার সংখ্যার উপর নির্ভর করেও তোমার চাহিদা নির্ভর করে। রুচি একটা দ্রব্যের জন্য বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ যে জিনিসটা রুচি যাদের মধ্যে আছে বা যে সমাজের মধ্যে বা যে গোষ্ঠীর মধ্যে আছে, তো সেটা কিন্তু চাহিদা নির্ধারকের রুচি একটা বিশাল ভূমিকা পালন করে। বিজ্ঞাপনের মাধ্যমেও দেখা যায় অনেক সময় চাহিদার ক্ষেত্রে এটার আগ্রহটা বাড়ে, অর্থাৎ ওটার চাহিদাটা বাড়তে পারে বিজ্ঞাপনের মাধ্যমে, এবং একই পরিমাণ সরকারের ভূমিকাও আছে। চাহিদা নির্ধারকে এই বিষয়গুলো তোমরা পড়ে ফেলবে। এরপরে চলে আসো অপেক্ষক। অপেক্ষক কি? অপেক্ষক এটাকে ইংরেজিতে বলে ফাংশন। এক বা একাধিক স্বাধীন চলকের সাথে সম্পর্কিত অধীন চলকের মধ্যে পরস্পর বিশেষ সম্পর্কের গাণিতিক সম্পর্ক প্রকাশকে আমরা অপেক্ষক বলি। অর্থাৎ একটা স্বাধীন চলকের সাথে বা এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের যে সম্পর্কটা আছে, সেটা আমরা যে গাণিতিক প্রকাশটাকে বলি আমরা অপেক্ষক। অর্থাৎ যেমন চাহিদার সাথে দামের সম্পর্ক, দাম ও চাহিদার এই যে সম্পর্কটা যদি কোনো ফাংশনের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি চাহিদা অপেক্ষক। অর্থাৎ শুধু অপেক্ষক। আর যদি চাহিদার ক্ষেত্রে হয়, যেমন দামের সাথে চাহিদার যে সম্পর্কটা, এই সম্পর্কটা যদি কোনো অপেক্ষকের মাধ্যমে আমরা প্রকাশ করি, তাহলে আমরা সেটাকে বলবো চাহিদা অপেক্ষক। আবার যদি বলা যায় বিনিয়োগের সাথে সুদের সম্পর্ক, তো সুদের সাথে বিনিয়োগের সম্পর্কটা আছে, সেটা যদি কোনো ফাংশনের মাধ্যমে বা কোনো অপেক্ষকের মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে আমরা এটাকে বলতে পারি সুদ অপেক্ষক বা বিনিয়োগ অপেক্ষক বলতে পারি আমরা। তো বিনিয়োগ অপেক্ষক গেল, আমরা চলে আসি চাহিদা অপেক্ষক বা শুধু অপেক্ষক কথা। অর্থাৎ এক বা একাধিক স্বাধীন চলকের সাথে অধীন চলকের এই সম্পর্ককে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি অপেক্ষক, এবং সেটা দুইটা সমীকরণের সাথে সম্পর্ক প্রকাশ করে। তো চলো আমরা তারপরে চলে যাই। এরপরে আমরা চলে আসি চলক। চলক কি? গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে আমরা বলি চলক। গণিত শাস্ত্রে যেসব রাশির মান পরিবর্তনশীল সেসব রাশিকে আমরা চলক বলি। আচ্ছা, চলকটা কি? যেটা পরিবর্তন হইতে পারে, যেটা পরিবর্তন হয়, সেটাকে আমরা চলক বলি। আমার চলককে কয়ভাবে ভাগ করা হয়? দুই ভাগে ভাগ করা হয়, একটা স্বাধীন চলক এবং একটা কি অধীন চলক। এরপরে চলে আসো ধ্রুবক। অর্থাৎ মধ্যের যে বৈশিষ্ট্য। আর একটা কথা, চলককে কিভাবে প্রকাশ করে? চলককে তোমার যেমন ধরো এক্স ওয়াই জেড এগুলো দিতে পারে। চলককে এক্স ওয়াই জেড করে দিয়ে আমরা সাধারণত প্রকাশ করি। আর কি এটা পরিবর্তন হয়, আমরা ধরুন না যে এক্স এর বিভিন্ন মানে ওয়াই এর বিভিন্ন মান পাওয়া যায়, এই ক্ষেত্রে এক্স একটা চলক বা ওয়াই একটা চলক হয়ে থাকে।
আর সাধারণত চলককে দুই ভাগ, স্বাধীন চলক, অধীন চলক, স্বাধীন চলক, অধীন চলককে দুই ভাগ করা হয়। এরপরে চলে আসে আমরা ধ্রুবকের মধ্যে। কোন তথ্যের যে বৈশিষ্ট্য সব অবস্থাতেই অপরিবর্তিত থাকে, যেটা কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা কি বলি? ধ্রুবক বলি। অর্থাৎ এটা কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। যেমন 1 বা 2 এটা একটা কনস্ট্যান্ট মান, বা কোনো ধরনের অনেক সময় দেখা যায় যে এগুলি আমরা সংখ্যা আকারে সহগ আকারে থাকে, তো এগুলি কোনো পরিবর্তন হয় না, এজন্য আমরা এটাকে বলি ধ্রুবক। ধ্রুবক তো দুই ভাগ করা, একটা সুনির্দিষ্ট ধ্রুবক আর একটা হচ্ছে ইচ্ছামূলক ধ্রুবক। আচ্ছা, এরপরে চলে আসো পরামিতি। গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে বলা হয় পরামিতি বলা হয়। তাকে এ বি সি এ আকারে ধরা হয় পরামিতিগুলোকে। সংজ্ঞাটা কি দাঁড়ালো? গাণিতিক প্রক্রিয়ায় যেসব রাশির মান অজ্ঞাত থাকে তাকে বলা হয় কি? পরামিতি। ওকে, তাহলে আমরা যে শিখলাম ধ্রুবক শিখলাম, পরামিতি শিখলাম। এরপরে চলে আসি আমরা অর্থনীতির চলক। অর্থনীতির কোন তথ্যের মান যদি পরিবর্তনশীল হয়, অর্থাৎ বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন মান প্রকাশ করে, তবে এরূপ তথ্যসমূহকে অর্থনৈতিক চলক বলে। অর্থাৎ অর্থনীতি মানে আমাদের অর্থনীতির যে চলকগুলি, যেমন বিনিয়োগ আছে, আয় আছে, তারপরে দাম আছে, পরিমাণ আছে, সুদ আছে, তারপর হচ্ছে বিনিয়োগ আছে। এই যে জিনিসগুলি যখন পরিবর্তনশীল হয় কোনো জায়গায় গিয়ে, তখন আমরা সেটাকে বলতে পারি অর্থনীতিক চলক। এরপরে চলে আসি আমরা ঢাল। সাধারণত কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা কি বলি? ঢাল বলি। সাধারণত কি বলবা? কোনো অপেক্ষকের স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে আমরা কি বলি? ঢাল বলি। তাহলে আমরা এখন এই বেশ কতগুলি সংখ্যা দেখাইলাম, ভালো করে দেখো। অপেক্ষক দেখাইলাম, অপেক্ষকের পরে আমরা দেখাইলাম হচ্ছে গিয়া চলক, সুন্দর করে পড়বা। তারপরে দেখাইলাম হচ্ছে ধ্রুবক, পরামিতি, এবং দেখাইলাম হচ্ছে অর্থনৈতিক চলক এবং ঢাল। এই সংখ্যাগুলি তোমরা সুন্দর করে ভালো করে পড়ে ফেলবা। আচ্ছা, এরপরে চলে আসো আমরা একটা ইকুয়েশন দেখাবো, চাহিদার সমীকরণ। তো চাহিদার সমীকরণটা তোমরা কিভাবে নির্ণয় করবা? তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, আমাদের কিছু মান দেওয়া থাকবে। প্রশ্ন মধ্যে দেওয়া থাকবে যে কি বলে, একটা বক্স আকার থাকতে পারে অথবা এভাবে থাকতে পারে। ধরো দেওয়া থাকলো, প্রশ্ন দেওয়া থাকবে Q1 is equal to 100 বা 100, Q2 is equal to 120, P1 is equal to 10 আর P2 is equal to 9। এরকম করে চারটা মান দেওয়া থাকবে, ভালো করে বুঝাবো। আমি জাস্ট অঙ্কটা দেখাইছি এখানে। আবারও বলতেছি, প্রশ্ন দেওয়া থাকবে Q1 is equal to 100 থাকতে পারে বা যে কোনো মান থাকতে পারে, এটা তাদের ইচ্ছা। তো প্রথম চাহিদা বা প্রাথমিক চাহিদা একটা দেওয়া থাকবে 100, 120, 10 এবং হচ্ছে 9। এভাবে চারটা মান দেওয়া থাকবে এবং প্রশ্ন করবে এখান থেকে চাহিদা সমীকরণ বের করো। তো তুমি কিভাবে করবা? প্রথমে লিখবা আমরা জানি চাহিদা সমীকরণ QD minus Q1 P minus P1, Q1 minus Q2 P1 minus P2। তো যেটা বলতেছিলাম আমরা, সেটা হচ্ছে যে এখানে মানগুলি দেওয়া থাকবে। Q1 is equal to 100, Q2 is equal to 120, P1 is equal to 10 এবং P2 is equal to 9। এই চারটা মান তোমাদের দেওয়া থাকবে অটো। আর এটা হচ্ছে সূত্রটা মুখস্থ করতে হবে। QD minus Q1, Q1 minus Q2, P minus P1, P1 minus P2। এই জিনিসগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে, সূত্র একটা। অর্থাৎ QD minus Q1, Q1 minus Q2, P minus P1, P1 minus P2। এই সূত্রটা তোমাকে একদম ঝাঁঝরা করে ফেলতে হবে। আমি আবারও বলতেছি, আর QD মানে কি? কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ। এটাকে বলি আমরা কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ। আর P ফর প্রাইস, এটা হলো ফার্স্ট কোয়ান্টিটি, সেকেন্ড কোয়ান্টিটি। P ফর প্রাইস, ফার্স্ট প্রাইস, সেকেন্ড প্রাইস। অর্থাৎ এগুলো তোমার উল্লেখ থাকবে যে কোয়ান্টিটি কত আছে, সেকেন্ড কোয়ান্টিটি কত, P1 কত, P2 কত, এটা প্রশ্ন উল্লেখ থাকবে। তোমরা এই মানগুলি এখানে সূত্রের মধ্যে বসাই দিবে। তাহলে আবার বলতেছি QD minus Q1, Q1 minus Q2, তারপর হচ্ছে P minus P1, P1 minus P2। এই সূত্রটা ভালো করে করে মুখস্থ করে এরপরে মানগুলি বসায় দাও। Q1 এর মান কত? 100, Q2 এর মান কত? 120, P1 এর মান কত? 10, P2 এর মান কত? 9। এইভাবে তুমি বসানোর পরে দেখা গেল কত আসে। এখানে হচ্ছে QD minus 100 আর 100 minus 120 কত আসে? -20, P minus 10, তারপর আসে কত? 1। আচ্ছা, আসার পরে জাস্ট যোগ বিয়োগ করলাম। এবার আড়াআড়ি গুণ করো, যেটাকে তোমরা বজ্র গুণন বলো, এটাকে অনেকে বলে আড়াআড়ি গুণ বলে, যেটা করো আর কি। এটার সাথে এটা গুণ হবে আর এটার সাথে এটা গুণ। তো 1 এর সাথে আমরা QD minus 100, এই যে 1টাকে পাশে এনে আমরা গুণ দিলাম আর -20 দিয়া এটাকে গুণ দিলাম। তাহলে কত আসলো?
কিউবি আর প্লাস মাইনাসে মাইনাস 1 দিয়ে 100 এ গুণ দিলে -100 আর এবার আসছে -20 পি আর মাইনাস এবং মাইনাসের গুণ করে কত হচ্ছে প্লাস 210 গুণ করলে 200। এবার শুধু কিউডিকে যদি বাম পাশে রেখে দিয়ে সব এই পাশে পাঠিয়ে দিই তাহলে 200 আর এটা চলে গেলে মাইনাস চলে আসছে প্লাস আর এটা জাস্ট তাই, তাহলে আসলে কত কিউডি ইজ ইকুয়াল টু 300 20b এবং এই হচ্ছে চাহিদা সমীকরণ। এই হচ্ছে এটা মূল ব্যাপার। আমি আরেকবার একটু বুঝাই দিয়েছি। এটা দেওয়া থাকবে q1 ইজ ইকুয়াল টু 100 দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা একটা মান দেওয়া থাকবে, q2 এর মান দেওয়া থাকবে, p1 এর মান দেওয়া থাকবে, p2 এর মান দেওয়া থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে এগুলি। তারপরে আছে আমরা শুধু আবার বলতেছি qd minus q1 q1 minus q2 p minus p1 p1 minus p2 মানগুলি অ্যাপ্লাই করলাম, এখানে যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগ করার পরে আড়াআড়ি গুণ এটার সাথে এটা এবং এটার সাথে এটা, তাহলে qd প্লাস প্লাসে মাইনাস 100 মাইনাস 20p মাইনাস মাইনাসে প্লাস তারপর কত 200 qd এর পাশে রেখে সব এই পাশে নিয়ে গেলে যোগ করলে কত 300 মাইনাস 20p, তাহলে এই চাহিদা সমীকরণ। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকের আলোচনার বিষয় এবং এইভাবে ভালো মতো করবা। তো এই আমাদের মোটামুটি আজকে ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীতে আবার কথা হবে ইনশাআল্লাহ। এই শুভকামনায় আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।